মায়েদেরকে মুখ ফুটে বলার প্রয়োজন পড়ে না কখনোই। মায়েরা বোধহয় এমনই, তাই না? আবরার গম্ভীর স্বরে বলল। 10টায় ফ্লাইট। ইমির ঘড়িতে সময় দেখলো, ব্যস্ত কণ্ঠে বলল, অলরেডি 9টা 5 মিনিট। আবরার উঠে দাঁড়ালো, বলল, আমাকে যেতে হবে। জহির মির্জা বিনা ব্যাকে মেয়ের জামাইকে বিদায় দিলেন। অন্য সময় হলে তো বা ধমকে দিত, কিন্তু এই সময় ধমকে লাভ নেই। ইমির আবরারের সাথে বের হলো। আসমা বেগম আহাজারিতে ফেটে পড়লেন। গাড়ির হর্ন বাজাতেই ইলমি দৌড়ে বেলকনিতে গেল। নিচে তাকাতে দেখলো আবরার জহির মির্জার সাথে কথা বলছে। ইলমি বারবার চাচ্ছিল আবরার একবারের জন্য হলেও যেন বেলকনিতে তাকায়, কিন্তু ইলমির ইচ্ছাতে এক বালতি পানি ঢেলে আবরার চট করে গাড়িতে উঠে বসলো। একবারের জন্য ইলমির দিকে তাকালো না। ইলমি ধপ করে বসে পড়লো ফ্লোরে, শব্দ করে কেঁদে উঠলো। রাগে দুঃখে হাতের কাছের টপটাকে তুলে পাশেই ঢিল ছুড়লো। সাথে সাথে মাটির টপটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বিড়বিড় করে বলল, আপনার থেকে দূরে থাকার চেয়ে বরং আমার মৃত্যু হোক। কেটে গেছে 1 সপ্তাহ। সময় চলেছে সময়ের গতিতে, তবে মানুষের জীবন নদীর ধারা কি আর এত সহজেই চলে? কখনোই না। কখনো দুঃখ কষ্ট, কখনো হাসি, কখনো কান্না, ভালো লাগা, খারাপ লাগা, সব মিলিয়ে চলছে জীবন নামক স্রোতহীন নদী। ঘড়িতে রাত 12টা। নিজের রুমের বেলকনিতে বসে আছে ইলমি। চারপাশে শুধুই নিস্তব্ধতা। মনে হচ্ছে প্রকৃতিও যেন ইলমির মন খারাপের দলে নাম লিখিয়েছে। অন্ধকার নিস্তব্ধতায় ছেয়ে যাওয়া রাতের আকাশপানে মলিন চোখে তাকিয়ে আছে ইলমি। আজ আকাশে চাঁদ নেই, ক্ষুদ্র ক্ষুদ্র তারকারাজি আবছা আলোয় জ্বলছে। হয়তো দূর আকাশে তারাগুলো ইলমির সাথে দুঃখ বিলাস করছে। ইলমির মন খারাপের নিঃসঙ্গতার সঙ্গী হচ্ছে। আবিরার কাছ থেকে শুনেছে লোকটা এখন সুদূর আমেরিকায়। লোকটা কিভাবে পারলো তাকে না জানিয়ে চলে যেতে? দিন দিন লোকটাকে দেখার তৃষ্ণা যেন বেড়েই চলেছে। নিজেকে পাগল পাগল লাগছে তার। ঠিক মতো খেতে পারছে না, ঘুমোতে পারছে না। অসুস্থতা কাবু করে নিয়েছে একদম। চোখের নিচে কালো দাগ জমে গেছে, চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। আসমা বেগম মেয়ের এমন অধঃপতনে রেগে মেগে শেষ। ইলমি মাকে কিভাবে বুঝাবে তার মাঝে কি চলছে? পাষাণ লোকটা তাকে দূরে থেকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিচ্ছে। ইলমি আকাশের পানে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেললো। কিছু মুহূর্ত পরে কর্কশ আওয়াজে ফোন বেজে উঠলো। 1 সপ্তাহ লোকটা তাকে একটা কল পর্যন্ত করেনি। কতটা পাষাণ, কতটা নির্দয় লোক। ইলমি স্ক্রিনে তাকিয়ে হু হু করে কেঁদে উঠলো। হ্যাঁ, আবরাল কল করেছে। তড়িৎ গতিতে কল রিসিভ করে চুপ করে রইল। ওপাশ থেকে আবরার গম্ভীর কণ্ঠস্বরে ধমকে বলল, কি শুরু করেছিস? ঠিক মতো খাচ্ছিস না কেন? কার জন্য কান্নাকাটি করছিস? ইলমি ফুপিয়ে উঠলো, বলল, কবে ফিরবেন এমপি সাহেব? আবরার খ্যাক করে বলে উঠলো, ফিরবো না। ইলমি এবার শব্দ করে কেঁদে উঠলো, বলল, কেন এমন করছেন? কেন কষ্ট দিচ্ছেন আমায়? আবরার গম্ভীর স্বরে বলল, তুই তো চেয়েছিলি তোর থেকে দূরে থাকি, এখন দূরে এসেছি, মরা কান্না কাচ্ছিস কেন? ইলমি কান্না গিলে বলল, চাই না, কখনো চাই না আপনি আমার থেকে দূরে থাকুন। চলে আসুন প্লিজ। আবরার ঠোঁট কামড়ে হাসলো, হাসি চেপে গম্ভীর কণ্ঠে বলল, ফিরবো না। ইলমি রাগে দুঃখে ফুঁসে উঠলো, বলল, ওকে ফিরবেন না তো? একদিন আমিও আপনাকে রেখে হারিয়ে যাব, আর কখনো ফিরবো না, কখনো না। বলে ফোনটা কেটে দিয়ে কেঁদে উঠলো। মিনিটের মধ্যে ফোনটা আবারও বেজে উঠলো। ইলমি সাথে সাথে মোবাইল ডাটা অফ করে দিল, তারপর ফোনটাই সুইচ অফ করে দিল। আবিরা রাত জেগে আছে। ঘুম কাতুরে মেয়েটার দু চোখের পাতায় ঘুমের ছিটে ফোটাও নেই। দুরাজ্যের দুটো বিষাদিনী রাতের পর রাত জেগে কাটাচ্ছে, বিরহের অনলে জ্বলে পুড়ে মরছে। হঠাৎ করে পাষাণ লোকটাকে শুনতে ভীষণ ইচ্ছে করছে। আবিরা কি মনে করতে নিজের ফোনের ডায়াল প্যাডে ইমিরের নাম্বার ডায়াল করলো, সাথে সাথে কলটা কেটে দিল। কল করবে কি করবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগলো। শেষমেশ মন ও মস্তিষ্কের অদৃশ্য যুদ্ধে মস্তিষ্কের পরাজয় হলো। কাঁপা কাঁপা হাতে আবারও ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারটাতে। দ্বিতীয়বার রিং হতে ইমির কলটা রিসিভ করলো। ওপাশ থেকে হ্যালো বলতে আবিরা ফোন সরিয়ে নিল, জোরে শ্বাস নিয়ে ফোনটা বুকে চেপে ধরলো। ওপাশ থেকে আবারও বলল, হ্যালো। আবিরা চাপা গলায় বলল, ইমির বিরক্তিমাখা কণ্ঠে বলল, হ্যাঁ, কিছু বলবে? এত রাতে কল করেছো কেন? কথাটা বিষের মতো লাগলো আবিরার। এতক্ষণ লোকটার কথা শোনার জন্য মরিয়া হয়ে উঠেছিল, আর এখন লোকটা তার প্রতি বিরক্তিমাখা কথাগুলো ভিতরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আবিরা চাপা গলায় শুধু বলল, আসলে ভুলে চলে গেছে। বলেই কল কেটে দিল। সাথে সাথেই হু হু করে কেঁদে উঠলো। একপাক্ষিক ভালোবাসায় এত এত বেশি যন্ত্রণা। আবিরা এই যন্ত্রণা সহ্য করতে পারছে না। আবিরার মনে হচ্ছে এই যন্ত্রণা সহ্য করার থেকে মৃত্যু ঢের ভালো। মানুষ হয়তো ভাবে মরে গেলে মানুষ বেঁচে যায়, আসলে কি তাই? মরে গেলে মানুষ বেঁচে যায় না, বরং হেরে যায়, ভীষণভাবে হেরে যায়। পরের দিন বিকেলবেলায় পদ্মপুকুরের ঘাটটায় পুকুরে দুপা ভিজিয়ে বসে আছে ইলমি। পরনে লাল রঙা শাড়ি, কোমর সমান চুলগুলো খুলে রাখা। এ যেন এক জীবন্ত পদ্ম ফুল। আকাশে মেঘ জমেছে, ক্ষণে ক্ষণে আকাশ থেকে ভেসে আসছে গুড়গুড় আওয়াজ। ইলমি সেদিকে কোনো খেয়াল নেই, তার দৃষ্টি একটু দূরের ফোটা লাল টুকটুকে পদ্ম ফুলের দিকে। কারো মায়াবী চোখ জোড়া সদ্য ফোটা পদ্ম ফুল দেখতে ব্যস্ত, আর কারো তৃষ্ণার্ত চোখ
তার ব্যক্তিগত পদ্মফুলকে দেখতে ব্যস্ত। অতি পরিচিত কণ্ঠস্বর শুনতেই ইলমি চমকালো, থমকালো, চকিতে পেছন ফিরতে দেখলো উস্কো খুস্কো চুলে এলোমেলো ক্লান্ত আবরার দাঁড়িয়ে, পরনে সাদা শার্ট, ব্ল্যাক জিন্স। ইলমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। আবরার দুপা এগিয়ে ইলমির সামনে গিয়ে দাঁড়ালো। ইলমিকে এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে আবরার বাঁকা হাসলো। ইলমি তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়লো আবরারের শক্তপোক্ত বুকে। আবরারও পরম আবেশে জড়িয়ে নিল। এই একটা সপ্তাহ তার কিভাবে কেটেছে তা একমাত্র সেই জানে। প্রতিটা রাত নির্ঘুম কাটিয়েছে। নিজেকে স্বাভাবিক রাখার জন্য এই মায়াবিনীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। এই মেয়ের কণ্ঠস্বরেও অদ্ভুত নেশা, যা আবরারকে উন্মাদ করে তোলে, পাগল করে তোলে মুহূর্তেই। ইলমি শব্দ করে কেঁদে উঠল। আবরার শক্ত করে জড়িয়ে বলল, এখনো কাঁদছিস কেন? চলে এসেছি তো। ভ্রু কুঁচকে বলল, নাকি চলে এসেছি দেখে কাঁদছিস? আমি কি চলে যাব ইলমি? ইলমি আবরারের বুকে কিল বসালো। আবরার ব্যথা পাওয়ার ভান করে আউট শব্দ করে উঠল, তারপর ঠোঁট কামড়ে হাসলো। ইলমি শক্ত করে জড়িয়ে বলল, আপনি একটা বাজে লোক, ভীষণ বাজে লোক, ভীষণ অসভ্য। আবরার হো হো করে হেসে উঠল। সেদিনের মতো বলে উঠল, অসভ্য হয়েছে আমি তোমারই কারণে। ইলমিও হেসে উঠল। কিছু মুহূর্ত যেতেই ঝুপঝাপ আওয়াজ করে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। পুকুরের পানিতে টুপটাপ আওয়াজ করে বৃষ্টির কণাগুলো মিশে গেল। এই ঝুম বৃষ্টির মাঝে দুজন কপত কপতি পদ্ম পুকুরের ঘাটে আলিঙ্গনে আবদ্ধ হয়ে রইল। ইলমি আবরারের পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আবরারের ভেজা কপালে ঠোঁট ছোঁয়ালো। কেটে গেছে কয়েকদিন। ইলমি পাকা গিন্নির মতো কোমরে আঁচল গুজে কিচেনে হিমি বেগমের থেকে ঝাল ঝাল কষা মাংসের রেসিপি শিখে নিচ্ছে। আবিরা, তুর্না, তুরফা সিরিয়াল দেখছে। ইমরুল তালুকদার ড্রয়িং রুমে আসতেই টিভি অফ করে রুমে চলে গেল ওরা। ইমরুল তালুকদার গম্ভীর কণ্ঠে বলল, চা দিস তো আমায়। সুফিয়া ভয় ভয় বলল, দিতাসি খালুজান। সুফিয়া কিছুক্ষণ পরে চা নিয়ে হাজির হলো। ইমরুল তালুকদার চা নিতেই সুফিয়া এক প্রকার ছুট লাগালো। ইমরুল তালুকদারকে দেখে সুফিয়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। ইমরুল তালুকদার চা খেতে খেতে খবরের কাগজে চোখ বুলালো। বেশ কিছুক্ষণ পরে সবাই ড্রয়িং রুমে এসে বসলো। আবরার বাড়িতে ফিরে একেবারে ফ্রেশ হয়ে নিচে নামলো। ইলমি পাকা গিন্নির মতো সবাইকে এটা সেটা পরিবেশন করে দিতে লাগলো। হিমি বেগম বলল, এই মাইয়া, তরকারিটা দিবি না? ইলমি থতমত খেয়ে গেল, আমতা আমতা করলো। আবরার আর চোখে চাইলো। হিমি বেগম বলল, যা নিয়ে আই, বেশ মজার হয়েছে। এমনিতে এটা আপনারই খুব পছন্দের। ইলমি আবরারের দিকে তাকাতেই আবরার চোখ ইশারায় আনতে বলল। ইলমি গরম গরম ঝাল ঝাল কষা মাংসের বাটিটা টেবিলে রেখে আবরারের পাতে তুলে দিল। পরপর সবার প্লেটে তুলে দিল। ইমামুল তালুকদার মুখে দিয়ে বললেন, বাহ, বেশ হয়েছে ইলমি। তুরফা তুর্না বলল, ভীষণ মজা হয়েছে ইলমি। উপস ভাবি। আবিরা চুপচাপ খেয়ে চলেছে। ইলমি এসেছে থেকে দেখছে মেয়েটা ঠিকমতো খায় না, ঘুমায় না। হলো কি এই মেয়ের? আসমা বেগম হেসে বলল, ইলমি তো পাকা গিন্নি হয়ে উঠেছে। এবার তাহলে আমার আর হিমির মুক্তি। সবার এত এত প্রশংসা ইলমি খুশিতে নেচে উঠল। গদগদ হয়ে আবরারের দিকে চাইলো। তবে লোকটা একমনে চুপচাপ খেয়ে চলেছে। ইলমি অধীর আগ্রহে অপেক্ষা করলো আবরারের রান্না সম্পর্কে কিছু বলার। তবে লোকটা কিছু বলল না, খেয়ে চলেছে। ইমামুল তালুকদার হেসে বলল, আবরার খেতে কেমন? আবরার ধীর কণ্ঠে বলল, ভালো। ইমামুল তালুকদার বলল, শুধু ভালো? আবরার কিছু বলল না, চুপচাপ খেয়ে রুমে চলে গেল। ইলমি কিচেনের কাজ শেষ করে 11টায় গাল ফুলিয়ে রুমে ফিরল। আবরার ডিভানে বসে ল্যাপটপে কিছু একটা করছে। ইলমি সেদিকে এক পলক চেয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আবরার ইলমির গাল ফুলানো দেখে ঠোঁট কামড়ে হাসলো। ইলমি ফ্রেশ হয়ে এসে অন্য পাশ ফিরে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর ফুঁসে উঠে বলল, কারো রাত জাগার ইচ্ছে থাকলে অন্য রুমে যাক। আবরার নিঃশব্দে হাসলো। ইলমি আবরারকে হাসতে দেখে বলল, বিরক্তকর, লাইট অফ করুন, আমি ঘুমাবো। আবরার বলল, মহারানী অন ফায়ার। আবরার উঠে এলো। ল্যাপটপ রেখে লাইট অফ করে ইলমির গা ঘেঁষে পাশে শুয়ে পড়লো। ইলমি সরে গেল। আবরার গা ঘেঁষতেই ইলমি বিরক্তিতে চকারান্ত শব্দ করে উঠে বসলো। বলল, থুর। বিছানা থেকে উঠে যেতে নিলেই আবরার হাত নিজের মুঠোয় ভরে বুকের কাছটা এনে ফেললো। ইলমি মেকি রাগ দেখিয়ে বলল, ছাড়ুন, যত সব ঢং। আবরার বলল, ঢং? তা নয় তো কি? আবরার বাঁকা হেসে বলল, ভালোবাসা। ইলমি পারে তো কেঁদে দেয়। কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমাকে ভালোবাসেন না? আবরার ভ্রু কুঁচকালো। ইলমি ভাঙা কণ্ঠে আবারও বলল, আপনি আমাকে ভালোবাসেন না? একটুও ভালোবাসেন না। আবরার শব্দ করে হেসে উঠল। ইলমির হাত টেনে হাতের উল্টো পাশে চুমু এঁকে বলল, মাশাআল্লাহ, বাচ্চা একটা মেয়ে, এত ভালো রান্না কিভাবে পারলি? ইলমি কাঙ্ক্ষিত মানুষটার কাছে রান্নার প্রশংসা পেতেই হেসে উঠল। বলল, সত্যি ভালো লেগেছে আপনার? আবরার ইলমির কোমর জড়িয়ে বলল, ভীষণ। আমার বাচ্চা বউ দেখছি পাকা রাঁধুনি হয়ে উঠেছে। ইলমি অন্ধকারে ভ্রু কুঁচকালো। বলল, বাচ্চা বউ মানে? তুই তো আমার বাচ্চা বউ। ইলমি বাঁকা হাসলো। বলল, তাহলে আপনি সুগার হাজবেন্ড। বলে হো হো করে হাসলো।
আবরার ভ্রু কুচকে বলল। মানে? ইলমি বলল, মানে কচু, বলেই শব্দ করে হাসলো। আবরার ভ্রু কুচকে ইলমির ছোট দেহখানা এক ঝটকায় নিজের বুকের নিচে চেপে ধরলো। শক্তপোক্ত সুঠাম বুকের নিচে ইলমির ছোট দেহখানা পিষে যাচ্ছে যেন। চাপা পড়ে ইলমি হাঁসফাঁস করতে লাগলো। ইলমি ভয় পেল। আতঙ্কে আবরার গলা জড়ে বলল, কি করছেন? আবরার ফিসফিসিয়ে বলল, হুম। বলে ইলমির ঠোঁটে আঙুল ছোয়ালো। তারপর ইলমির গলায় মুখ গুজলো। ইলমি কেঁপে উঠলো। ইলমি নড়ে চড়ে বসলো। কিছু বলতে যাবে তার পূর্বেই আবরার ইলমির ঠোঁট জোড়ায় ঠোঁট ছোয়ালো। বেশ কিছুক্ষণ পর আবরার ফিসফিসিয়ে বলল, আই নিড ইউ চড়ুই। ইলমি চোখ বুঝলো, কিচ্ছু বলল না। আবরার আবারও বলল। মে আই? ইলমি আবরারকে শক্ত করে জড়িয়ে নিল। আবরার হাসলো। তারপর তারপর একে অপরের ভালোবাসায় গভীরভাবে ডুবে রইল। যত সময় অতিবাহিত হচ্ছে দুজন দুজনকে গভীর ভালোবাসায় ভরিয়ে দিল। আবরার তার ছোট চড়ুইকে ভীষণ ভালোবাসলো। নির্জন নিস্তব্ধতায় ঘেরা এই অন্ধকার রাত, এই অন্ধকার রুমের প্রতিটা দেয়াল সাক্ষী হয়ে রইল তাদের ভালোবাসার। দুটো মানুষ যেন এক অন্য দুনিয়ায় হারিয়ে গেল, যে দুনিয়ায় শুধু ইলমি আর ইলমির এমপি সাহেবের অস্তিত্ব, আর কেউ নেই তাদের মাঝে। ভালো লাগছে না তুরফা, যাব না। প্লিজ প্লিজ বোনু, তুই আমার সোনা বোনু, চল না। আবিরা বিরক্তিতে চকারান্ত শব্দ করে উঠল। সকাল সকাল তুরফা আবিরার পিছু পিছু ঘুরছে, শপিং এ যাবে, কিছু কেনাকাটা করতে। এদিকে আবিরা যেতেই চাইছে না। তুরফা গাল ফুলে বলল, বুঝেছি তুই আমাকে একটুও ভালোবাসিস না, ভালোবাসলে অবশ্যই যেতিস। আবিরা ভ্রু কুচকালো। মেয়েটা এখন ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দিল। তুরফা গাল ফুলে বলল, ওকে, যাবি না তো? যেতে হবে না তোকে। আবিরা হেসে উঠল, বলল, নাটক কম করো প্রিয়, তুমি যে অভিনয় করছো এটা আমি জানি। তুরফা ফিক করে হেসে উঠল, বলল, চল না আবিরা, যাবো আর আসবো, প্লিজ। আবিরা তুরফার মাথায় গাঁটটি মেরে বলল, যা নাটকবাজ, যাবো। তুরফা হাসিতে ইয়াহু বলে উঠল। আবিরা বিরক্তিতে চোখ মুখ কুচকে বসে আছে। সামনের টেবিলে তন্ময় আর তুরফা। আবিরার রাগে মাথা ফেটে যাচ্ছে। চোখ পাকিয়ে তুরফার দিকে তাকাতেই তুরফা হাসার চেষ্টা করে কানে হাত রেখে ধীর কণ্ঠে বলল, সরি। আবিরা বিড়বিড় করে বলল, রাগ তোর সরি। তুরফা চোখ ইশারায় আবারও সরি বলল। তন্ময় বলে উঠল, কিছু অর্ডার দেই, কি খাবে তোমরা? আবিরা? আবিরা হাসার চেষ্টা করে বলল, আমি কিছু খাবো না ভাইয়া। তুরফা বলল, সে কি, কেন খাবি না? আবিরা চোখ পাকিয়ে তাকালো। যার মানে তোকে পরে দেখে নিব। তুরফা দাঁত কেলিয়ে হাসলো। আবিরার এখানে বসে থাকতে একদম ভালো লাগছে না। বিরক্তিতে চকারান্ত শব্দ করে উঠল, বলল, তুরফা তোরা কথা বল, আমি একটু আসছি। চলে যাবেন মানে? কোথায় যাচ্ছিস? এই তো আশেপাশে, কল করিস। তুরফা মাথা নাড়ালো। আবিরা চলে যেতেই তন্ময় হেসে তুরফার হাত দুটো মুঠোই ভরে হুট করে বলল, ভালোবাসি। তুরফা হেসে উঠলো, বলল, এর আগে কজনকে বলেছেন? তন্ময় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, অনেককেই বলেছি। তুরফা চোখ রাঙালো। তন্ময় বলল, আচ্ছা বাবা সরি। তুরফা কিছু বলল না। তন্ময় ঠোঁট কামড়ে হাসলো, বলল, ভালোবাসি নাগিনী। তুরফা কপাল কুঁচকে বিরক্তি কণ্ঠে বলল। ধ্যাত। তন্ময় হেসে উঠে বলল, ভালোবাসি তুফ। তুরফা হাসলো। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল, বলল, ভালোবাসি। আবিরা একা একা শপিং মল ঘুরে ঘুরে দুটো জামা কিনলো। জামার সাথে ম্যাচিং করে দুটো হিজাবও কিনলো।